এই ছেলেটা একদিন জানতে পারে তার এক্স গার্লফ্রেন্ডের ইন্টিমেট ভিডিও ভাইরাল হয়ে গেছে আর কিছুদিন পরেই তার সেই গার্লফ্রেন্ডের বিয়ে। আর এইদিকে এই ছেলেটার এক্স গার্লফ্রেন্ড তার কাছে সাহায্য চাইতে আসে। তার হাজবেন্ডকে নাকি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে, সেই জন্য তাকে সাহায্য করে। এখন যেহেতু জেলখানার কথা চলেই আসলো, তাই আরো একজনের গল্প শুনুন। এই ছেলেটা 6 বছরের জেল কেটেই আজকে বের হলো, কিন্তু বের হয়ে এসে জানতে পারে তার মুক্তির অপেক্ষা না করেই তার স্ত্রী অন্য এক ছেলেকে বিয়ে করে ফেলেছে। গল্প আরো একটা আছে, কিন্তু সেটা না হয় সামনে জানাবো। একটা লুডুর যেরকম 4টা ঘর থাকে, আজকের সিনেমাতেও ঠিক সেরকম 4টা গল্প আছে, আর সেই প্রত্যেকটা গল্পেরই আলাদা আলাদা গুরুত্ব আছে। আর যদি কখনো সেই লুডুর গুটিগুলোর মতো সেই গল্পগুলিও একত্রে জুড়ে যায়, তাহলে কি হবে? বেশ এক্সাইটিং মনে হচ্ছে, তাই তো? এমনই একটা গল্প নিয়ে 2020 সালে তৈরি করা হয় বলিউড সিনেমা লুডো। তো চলুন খেলা শুরু করা যাক। এই মেয়েটার নাম পিঙ্কি, আর ইনি হলেন পিঙ্কির হাজব্যান্ড। তার হাজব্যান্ড সবসময় তার প্রাইভেসিতে বিশ্বাসী, এমনকি তার বউ পিঙ্কিকে সে কখনোই তার মোবাইলের পাসওয়ার্ড জানায়নি। তাই পিঙ্কির মনেও সন্দেহ হওয়াটা স্বাভাবিক। তাছাড়াও তার হাজব্যান্ড প্রতি শুক্রবার রাতে তার বন্ধু বিন্দ্রার কথা বলে বাসা থেকে বের হয় আর ফেরে একদম সকালবেলা। এখন যেহেতু পিঙ্কির সন্দেহ দিন দিন বেড়েই গিয়েছে, তাই সে আজকে তার গাড়ি নিয়ে বের হওয়ার সাথে সাথে পিঙ্কিও তার স্কুটার নিয়ে তার পিছু শুরু করে। আর দেখা যায় পিঙ্কির সন্দেহ একদম ঠিক, তার হাজব্যান্ড একটা মেয়ের সাথে সময় কাটাতে বের হয়েছে। কিন্তু দরজা খোলার সাথে সাথেই লুকিং গ্লাসে সে পিঙ্কিকে দেখে ফেলে, যার কারণে ওই মেয়েটাকে কিছু না বলেই সে গাড়ি নিয়ে সোজা তার বন্ধু বিন্দ্রার বাসায় চলে যায়। আর যেহেতু তার পেছনে পেছনে পিঙ্কি ছিল, সে বিশ্বাস করে নেয় তার হাজবেন্ড মিথ্যা বলেনি, সে সত্যি সত্যি তার বন্ধুর বাসাতেই এসেছে। শিওর হয়ে পিঙ্কি যখন সেখান থেকে চলে যায়, তখন নিচে নেমে সে বিন্দ্রাকে কল করে আর শিখিয়ে দেয় যে পিঙ্কি যদি তাকে কল করে, সে যেন তাকে জানিয়ে দেয় যে তারা একসাথেই আছে। ভেতরে তার বন্ধু বিন্দ্রা গোসল করছিল, আর কথা বলতে বলতেই তখনই সেখানে একজন দরজা ভেঙে ঢুকে পড়ে। এই লোকটার নাম সাত্তু, বাংলা ভাষায় যাকে বলে নাম করা মাস্তান। শহরের বাইরে একটা গোপন জায়গায় তার জাল টাকা তৈরির আস্তানা আছে, কিন্তু পাশাপাশি গুন্ডামি মাস্তানি তার রক্তে রক্তে। তাই সে কন্ট্রাক্ট পেয়ে সে বিন্দ্রাকে মারতে এসেছে। তাকে একটা গুলি করে সে বের হয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখতে পায় বিন্দ্রা মরেনি, বরং সে ব্যালকনি দিয়ে পালিয়ে যাচ্ছে। যার কারণে সাত্তু তাকে আরো কয়েকটা গুলি করে, আর সে গিয়ে পড়ে নিচের একটা কুঁড়ে ঘর ভেঙে। আর এখন থেকে কিছুক্ষণ আগের কথা, যখন পিঙ্কির হাজব্যান্ড বিন্দ্রাকে কল করেছিল, তখন তার পেছনে একটা ছেলে ছিল। তার সম্পর্কে অল্প একটু জেনে নেওয়া যাক। সে খুবই গরিব পরিবার থেকে, বাবা মা গ্রামে থাকে, আর এই শহরে একটা শপিং মলে সে কাজ করে। তবে সব সময় মালিকের কাছে তাকে হেনস্থা হতে হয়, অপমান সহ্য করা তার প্রতিদিনের কাজ হয়ে গিয়েছে। মাঝে মাঝে কাজে আসতে তার দেরি হয়ে যায়, কারণ গত সপ্তাহে নাকি রুম ভাড়া না দেওয়ার কারণে তাকে বাড়িওয়ালা বের করে দিয়েছে। কিন্তু মালিকের তাতে কি, দেরি হয় বলে তাকে সে প্রতিদিনই অপমান করে। তার নাম রাহুল। ডিউটি শেষ করে আজ রাতে রাহুল নিজে থাকার জন্য একটা জায়গা খুঁজছিল, তখন সে বৃন্দার বাড়ির নিচে ছোট্ট কুঁড়ে ঘরটা খুঁজে পায়। আজকের রাতটা কাটানোর জন্য সে ওখানেই শুয়ে পড়ে। কিন্তু ওপর থেকে যখন সাত্তু বৃন্দাকে গুলি করে ফেলে দেয়, নিচে ওই কুঁড়েঘরের ভিতর ঘুমিয়ে থাকা রাহুল হঠাৎ ছাদ ভেঙে মানুষ পড়তে দেখে ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে ওই কুঁড়েঘর থেকে বাইরে বের হলেই সাত্তুর সামনে গিয়ে পড়ে। এখন সাক্ষী যেহেতু তৈরি হয়ে গেছে, তাকে তো ছেড়ে দিলে হবে না। কিন্তু হঠাৎ সাত্তু তার আইডি কার্ডের রাহুল নামটা দেখতে পায়। জানিয়ে রাখি, আসলে সাত্তুর নিজের আসল নাম হলো রাহুল। তাই সে নিজের নামের সাথে মিল থাকায় ছেলেটাকে কিছুই করে না, সে তাকে নিজের সাথে করে নিয়ে যায়। রাহুলকে তারা জাল টাকা তৈরির আস্তানায় নিয়ে আসে। রাহুল এখানে বান্ডেল বান্ডেল টাকা দেখে খুবই অবাক হয়ে যায়। আসলে বিভিন্ন দোকানে যেমন ঝাড়ু দেয়া, চা আনার জন্য পিচ্চি রাখা হয়, তেমনই সব কাজ করার জন্য তাকে এখানে আনা হয়েছে। তাকে চা বানাতে পাঠিয়ে দেওয়া হয়। সে গ্যাস অন করে চুলা জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ম্যাচের কাঠি সে জ্বালাতে পারে না। আর তখনই একজন এসে তার কলার ধরে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। কিন্তু সমস্যাটা হলো সেই গ্যাসের চুলাটা সেখানেই অন রয়ে যায়। সাত্তু এখানে টাকার বিনিময়ে বিভিন্ন মানুষের সমস্যার সমাধান করে, এখন সেটা লিগালি অথবা ইললিগালি যেভাবেই পারে। তেমনি আজকে তার ক্লায়েন্ট হলো এই ছেলেটা, তার নাম আকাশ। এখন সে এখানে কিসের জন্য এসেছে সেটা জানিয়ে দেই। সে একজন কমেডিয়ান, তার একটা পাপেট আছে। সে পাপেটটার সাহায্যে একটা কমেডি শো পরিচালনা করে। পাশাপাশি আকাশ একজন ভয়েস ওভার আর্টিস্ট। একদিন কাজ শেষ করার পর সে খেয়াল করে তার বন্ধুরা রিসেন্টলি ভাইরাল হওয়া একটা পর্ন ভিডিও দেখছিল। তবে আকাশ শক হয়ে যায় যখন সে দেখে সেই ভিডিওর মধ্যেই তার এক্স গার্লফ্রেন্ড। ভিডিওতে সেও আছে, কিন্তু তার চেহারাটা ঠিক মতো বোঝা যাচ্ছে না, কিন্তু তার এক্স গার্লফ্রেন্ডের চেহারাটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। ভিডিওটা ভালো মতো খেয়াল করে বুঝতে পারে এটা সেই হোটেল যেখানে তার গার্লফ্রেন্ডের সাথে একদিন সে রাত কাটিয়েছিল। পরদিন সকালে তার এক উকিল ভাইকে সে পার্সোনালি ডাক দেয় আর তাকে এই ভিডিওটা দেখায়। আর নিজের এলাকার ছোট ভাইকে এসব কাজ করতে দেখে তার চেহারাটা একদম দেখার মতো ছিল, তাই সে ভিডিও আর তাকে নিয়ে চলে যায় পাশের পুলিশ স্টেশনে। কিন্তু অফিসার সেখানে তাদের কথা না শুনে বরং ভিডিওটা এনজয় করতে শুরু করে, যার কারণে আকাশ রাগ হয়ে গেলে অফিসার জানায়, এখানে তো আপনার চেহারা দেখা যাচ্ছে না, যে মেয়েটার চেহারা দেখা যাচ্ছে সেই মেয়েটা যদি এফআইআর করে তাহলে না হয় আমরা অ্যাকশন নেব। যার কারণে পরদিন আকাশ তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চলে আসে। আসলে
আগামী এক সপ্তাহের মাঝেই তার বিয়ে হতে চলেছে। সে তার ফিয়ান্সির সাথে খুবই হ্যাপি টাইম এনজয় করছে, কিন্তু তাকে ডাক দিয়ে যখন আকাশ সেই ভিডিওটা দেখায় তখনই তার মাথা নষ্ট হয়ে যায়। সে উল্টো আকাশকেই ভুল বুঝতে শুরু করে। মেয়েটার নাম শ্রুতি। সে মনে করছে হয়তো বা আকাশ তাকে ব্ল্যাকমেইল করার জন্য ইচ্ছে করে ভিডিওটা ভাইরাল করেছে। আকাশ তাকে বোঝায় যে এটা তার কাজ নয়, সে জানেও না এই ভিডিওটা আসলে হয়েছে কিভাবে, কিন্তু তবুও শ্রুতি তার কথা বিশ্বাস করে না। আর এই সমস্যার সমাধানের জন্যই তাকে সাত্তুর কাছে আসতে হয়েছে, কারণ আইনের কাছে এসে সাহায্য পাওয়ার আশা সে একদম ছেড়ে দিয়েছে। সাত্তুর গোডাউনে একটা হ্যাকারও ছিল, তার সাথে সাত্তু আকাশের পরিচয় করিয়ে দেয়। সেই নাকি তার সমস্যার সমাধান করে দিতে পারবে। ফেরত যাবার সময় সাত্তু আকাশকে সাজেশন দেয়, আরে বেটা, পরের বার যখন করবি একটু চকচকা লাইট লাগিয়ে নিবি, নায়ক নায়িকার মতো চেহারা তো আসতে হবে, তাই না? যাক, আকাশ এখন কিছুটা নিশ্চিন্ত হলো, তাই সে মজা করতে করতে সেদিক থেকে চলে যায়। তখন তার এইসব কাহিনী দেখে এই ছেলেটার রাগ উঠে যায়। এই রাগী মানুষটার নাম বিট্টু। সে কোনো এক কালে সাত্তুর ডান হাত ছিল, বিভিন্ন কাজে সবসময় সে সাত্তুর সাথেই থাকতো। কিন্তু একদিন তার জীবনে এক ভালোবাসার এন্ট্রি হয়। সে বিয়ে করে, তার নিজের জীবনকে শুধরে নেওয়ার জন্য এই ক্রিমিনাল লাইফ থেকে সরে যেতে চায়। কিন্তু তখন এই বিষয়টা সাত্তুর হজম হয় না। বিট্টুর ঘরে একটা সন্তান আসে, সে খুবই ছোট ছিল। তখন সাত্তুর ষড়যন্ত্রে বিট্টুকে 6 বছরের জন্য জেলে যেতে হয়। বিট্টুর বন্ধু ভানুর সাথে তার পরিবারের একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু বিট্টুর জেলে যাওয়ার পরে ভানু যে তার ওয়াইফের দিকে নজর দেবে সেটা সে জানতো না। বিট্টুর ওয়াইফ জেলখানায় তার সাথে দেখা করতে এসে নিজের মঙ্গলসূত্র তাকে ফিরিয়ে দেয়। হিন্দু রীতি অনুযায়ী মঙ্গলসূত্র হলো বিবাহের একটা গুরুত্বপূর্ণ চিহ্ন, অর্থাৎ এটা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে সে তার সাথে সকল সম্পর্ক শেষ করে দিল। সেই মুহূর্তটা তার জন্য খুবই কষ্টের ছিল। আজ এত বছর পর সে জেল থেকে মুক্তি পেলেও নিজের সন্তান আর স্ত্রীকে ছোট্ট ঘরে ফিরে পাওয়ার আশা তাকে ছেড়ে দিতে হয়েছে। একদিন সে নিজের মেয়ের জন্য একটা পুতুল কিনে তার সাথে দেখা করতে যায়। তার প্রাক্তন স্ত্রী তাকে দেখে অবাক হলেও কিছু করার নেই। সে জানায় তার মেয়ে রুখি নাকি বোর্ডিং স্কুলে হোস্টেলে থাকে, এমনকি সে জানে যে তার আসল বাবা নাকি ভানু। বিট্টুর কথা তাকে কখনো জানানোই হয়নি, যেটা শুনে সে একদমই রেগে ওঠে। ভানু তাকে আটকাতে আসলে সে ভানুর উপরেও রেগে যায়, কিন্তু যা হারানোর সে হারিয়ে ফেলেছে। এই দুঃখ কষ্ট নিয়েই তাকে ফেরত চলে যেতে হয়। কিন্তু পরের দিনই তার প্রাক্তন স্ত্রী কাঁদতে কাঁদতে তার কাছে ফিরে আসে, কারণ গতকালকেই সাত্তু তাদের বাড়িতে এসে ভানুকে তুলে নিয়ে গেছে। কারণ তার কাছ থেকে ভানু প্রায় 90 লাখ টাকা ঋণ নিয়েছিল, যেটা তারা কখনোই পূরণ করতে পারেনি। এখন তাদের শর্ত দিয়েছে, যদি বিট্টু আবারও ক্রিমিনাল জগতে অর্থাৎ তার দরে ফিরে আসে তাহলে হয়তোবা তাদের টাকা সে মাফ করে দেবে আর ভানুকে সে ছেড়ে দেবে। কিন্তু বিট্টু তার মুখের উপর দরজা লাগিয়ে দেয়, যার কারণে বাইরে তার প্রাক্তন স্ত্রী তার উপরে চিৎকার করে বলতে শুরু করে, এগুলো তো তার কারণেই হচ্ছে। সে যতদিন জেলে ছিল ততদিন নাকি তারা ভালোই ছিল। তার প্রতিশোধ নেওয়ার জন্য এখন আজকে তার হাজবেন্ডকে তারা তুলে নিয়ে গেছে, কাল হয়তোবা রুহিকেও তারা তুলে নিয়ে যাবে। আর এখানেই যখন তার মেয়ের কথা চলে আসে তখন বিট্টু বেরিয়ে আসে সাত্তুর সাথে দেখা করতে। আর মূলত এই কারণেই তখন আকাশের মজার কারণে তার রাগ উঠে গিয়েছিল। বিট্টু সেখানে আসতেই সাত্তু খুশি হয়ে যায়, কিন্তু ভানুকে এসে কেন এখানে তুলে নিয়ে এসেছে বিট্টু তাকে এটা জিজ্ঞাসা করে। তখন সাত্তু জানায় তার 2টা কিডনি, একটা হার্ট আর লিভার যা আছে সব বিক্রি করে দিলে নাকি তার ঋণ পরিশোধ হয়ে যাবে, কিন্তু যদি বিট্টু তার দলে আবারও জয়েন করে তাহলে তাকে ছেড়ে দেবে। যা শুনতে পেরে বিট্টুর আবারও মাথা গরম হয়ে যায়, এতে তার কিছু আসে যায় না, এমনটা বলে সে সেখান থেকে চলে যেতে ধরে। ওদিকে ভানু চিল্লাপাল্লা করলেও বিট্টু একবারও পেছনে ফিরে তাকায় না। তখনই সাত্তু জানিয়ে দেয় যে জেলখানায় যাওয়ার পেছনেও নাকি তারই হাত রয়েছে। আর মনে আছে রাহুলকে যখন তারা চা বানাতে পাঠিয়েছিল তখন সে গ্যাসের চুলাটা অন রেখেই বেরিয়ে পড়েছিল, যার কারণে যখন সেখানে অন্য আরেকজন চা বানাতে আসে তখন সে ম্যাচ জ্বালাতে গেলেই বিশাল এক বিস্ফোরণ হয়। যেই বিস্ফোরণে জাল টাকা তুলির মেশিন সহ সবগুলো টাকাই পুড়ে নষ্ট হয়ে যায়, আর পাশাপাশি প্রত্যেকেই কম বেশি ঘায়েল হয়। সেখানে থাকা প্রায় 9 জন ইনস্ট্যান্ট মারা যায়। সাত্তুর অবস্থাও খুবই খারাপ। আর তখনই সেখানে রাহুলের সাথে দেখা হয়ে যায় এক নার্সের, যাকে প্রথম দেখাতেই তার মনে ধরে যায়। বলা যায় তার অবস্থা ঠিক রাহুলের মতোই, স্বপ্ন অনেক বড় থাকলেও পার্সটা খুবই ছোট। তাই একটা হসপিটালে ছোটখাটো একটা নার্সিং এর কাজ করে সে নিজের স্বপ্নগুলো পূরণ হওয়ার স্বপ্ন দেখে। আজ এই বিস্ফোরণে সবাইকে রেস্কিউ করতে তাদেরকে আসতে হয়েছে। আকাশ এবং তার উকিল ভাইয়ের তেমন কিছুই হয়নি, কারণ তারা বেরিয়ে পড়েছিল। মাঝখান দিয়ে ভানু নিজেও এই দুর্ঘটনায় ছাড়া পেয়ে গেছে, কিন্তু বিট্টুকে আবারও থানায় নিয়ে যাওয়া হচ্ছে, কারণ গতকালই সে মুক্তি পেল, আজকেই আবার ঝামেলায় জড়িয়ে গেল। অপরদিকে পিঙ্কি আর তার হাজবেন্ডের কথা মনে আছে? সারা রাত তার গার্লফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে পিঙ্কির হাজবেন্ড সকালে বাসায় ফিরেছে, কিন্তু পিঙ্কি তো জানে সে সারা রাত বিন্দ্রার বাসায় ছিল। সে ফেরত এসেই গোসল করতে ঢুকে পড়ে, আর তারপরই বাড়িতে চলে আসে পুলিশ। তার হাজবেন্ড মান্নুকে তারা গোসলখানা থেকে তুলে নিয়ে যায়, আর পিঙ্কি শুধু চেয়ে চেয়ে দেখে, সে কিছু করতে পারে না। সে জানেও না কেন তারা তাকে তুলে নিয়ে যাচ্ছে, এমনকি মান্নু নিজেও বুঝতে পারছে না যে কেন তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। থানায় আসার পর পিঙ্কি অফিসারকে জিজ্ঞাসা করে যে তার হাজবেন্ডকে কেন তুলে নিয়ে আসা হয়েছে। তখন অফিসার তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে, যে গত রাত তার হাজবেন্ড কোথায় গিয়েছিল।
এখন যেহেতু পিঙ্কি দেখেছে তার হাজবেন্ড বন্ধুর বিন্দ্রার বাসায় গিয়েছিল, সে তাকে ওইটাই বলে। আর তখনই অফিসার সরাসরি জানায় আপনার হাজবেন্ডের উপর 2টা মার্ডার কেস আছে, এজন্যই তাকে অ্যারেস্ট করা হয়েছে। মনে আছে মান্নু পিঙ্কি সন্দেহ দূর করতে সত্যি সত্যি সেই রাতে বিন্দ্রার বাসায় গিয়েছিল আর সেখানে গাড়ি পার্ক করে অন্য পাশ দিয়ে বেরিয়ে গিয়েছিল আর বিন্দ্রাকে কল করে সেই ঘটনা জানিয়েছিল। আর তারপরেই সাত্তু গিয়ে সেখানে তার খেল খতম করে দেয়। আসলে সেই ঘটনায় যেহেতু মান্নুর গাড়ি তার বাড়িতেই ছিল আর লাস্ট কলটা তার ফোন থেকে এসেছিল, তাই পুলিশ মান্নুকে সন্দেহ করে ধরে নিয়ে আসে। এখন পিঙ্কির কথায় তারা একদমই শিওর হয়ে গেছে যে সেই রাতে তখন সেই সেখানে ছিল। এমনকি তাদের কাছে সিসিটিভিতেও ফুটেজ আছে যে মান্নু কিভাবে দরজার সামনে দিয়ে ঢুকে পেছন দিকে বের হয়ে গিয়েছিল। অর্থাৎ এখন তাকে জেল থেকে মুক্তি করা প্রায় অসম্ভব। আর তখন সেখানে বিট্টুকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে সে যেন এই শহর থেকে বের না হয়, কারণ ওই ব্লাস্ট হওয়ার কেসে তাকেও সন্দেহ করা হচ্ছে। আর এদিকে যে অ্যাম্বুলেন্সে করে সাত্তুকে সেজা আর রাহুল নিয়ে যাচ্ছিল, সেখানে এক আকাম করতে গিয়ে সাত্তু নিজেই নিজের পায়ে কুড়াল মেরে বসে। সে রাহুল আর সেজাকে বের করে দিয়ে নিজেই গাড়ি চালাতে যায় আর ফলাফলে একদম গাড়িটা এই অবস্থা হয়। পরে সেজা ভিতরে গিয়ে দেখতে পায় তার সাথের ব্যাগের মধ্যে ছিল বান্ডেল বান্ডেল টাকা, তাই সে চুপচাপ রোগী না বাঁচিয়ে টাকাগুলি উঠিয়ে নিতে শুরু করে। কিন্তু তখনই সাত্তুর জ্ঞান ফিরে আসে। পাশাপাশি গাড়িটা যে রেল লাইনের উপর আটকে আছে সেখানে ট্রেন এসে পড়ে আর রাহুল তাকে টান দিয়ে বাঁচিয়ে নেয়। কিন্তু সেজার মনে হয় অন্য কিছু প্ল্যানিং ছিল। তাকে ফার্স্ট এড দেওয়ার বাহানায় প্রথমে সে 2 পা বেঁধে দেয়, তারপর ব্রিজের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিতে চায়। আর এখন বিপদ মনে করে রাহুল নিজেও সেজার সাহায্য করে এবং উপর থেকে তাকে ফেলে দেয়। যাক, এখানে সাত্তুর খেলা শেষ। দুজনে এখন সেই টাকা নিয়ে পালিয়ে যাবে। অপরদিকে পিঙ্কিকে মান্নু জানায় সে নাকি গত রাতে অন্য এক মেয়ের সাথে ছিল। এটা শুনে পিঙ্কির মাথায় একদম আকাশ ভেঙে পড়ে। তবুও মান্নুকে বাঁচানোর জন্য সে চলে যায় ওই মেয়েটার সাথে দেখা করতে, যেন সে তাকে দিয়ে বলাতে পারে যে গতকালকে রাতে সে তার সাথেই ছিল। এখন সেখানে ওই মেয়েটা কোনোভাবেই স্বীকার করতে রাজি হয় না যে গত রাতে মান্নু তার সাথে ছিল, যার কারণে এখানে দুজনের মধ্যে একদম চুল টানাটানি ঝগড়া লেগে যায়। তাই পিঙ্কি চলে যায় তার এক্স বয়ফ্রেন্ডের কাছে। তার নাম হলো কবির, ডাকনাম আল্লু। সেই স্কুল লাইফ থেকে সে পিঙ্কির প্রেমে একদম হাবুডুবু খায়। এমনকি যখন সে জানতে পারে তার বিয়ে হয়ে যাচ্ছে, তার কষ্ট সহ্য না হলেও পিঙ্কিকে সে কখনো দোষ দেয় না। এমনকি পিঙ্কি যখন এক বাচ্চার মা, তখনও পিঙ্কিকে সে না দেখলে তার দিন শুরু হয় না। এখনো পিঙ্কিকে সে ততটাই ভালোবাসে যে বিভিন্ন যাত্রাপালায় ছোটখাটো রোল প্লে করে আর তার নিজের একটা হোটেলও আছে, সেটা চালিয়ে সে কোনোভাবে চলে যায়। আর আজকে যখন পিঙ্কি হঠাৎ করে তার সামনে এসে দাঁড়ালো, তখন সে নিজেকে আর সামলাতে পারে না। সে এক কোনায় গিয়ে কাঁদতে শুরু করে এবং কান্নাকাটি শেষ করে তাকে সে জিজ্ঞাসা করে হঠাৎ আজকে কেন তার সাথে দেখা করতে আসলো। তখন পিঙ্কি তাকে সমস্ত কিছু খুলে বলে পিঙ্কি তার কাছে সাহায্য চাইতে এসেছে। আর আগেই বলেছি পিঙ্কি যদি 100 বাচ্চার মাও হয়ে যায় তবুও আলু তাকে সমানভাবেই ভালোবাসবে। প্রথমে আলু পিঙ্কিকে বলে যেন সে তার হাজবেন্ডকে ছেড়ে দেয়, তাহলেই আর তার ভাবতে হবে না, এমনিতেই সে তার সাথে চিট করেছে। কিন্তু এই কথা শুনে পিঙ্কি আরো জোরে জোরে কাঁদতে শুরু করে। তাকে ছাড়া সে কিভাবে থাকবে, এটা তার দ্বারা সম্ভব নয়। তখন আলু তাকে কথা দেয় যে সে তাকে সাহায্য করবে। আর গল্পের এই পর্যায়ে এসে আমরা লুডোর 4টা ঘরের মতো 4 জনের আলাদা গল্প পেয়ে গেলাম। প্রথমত হলুদ ঘরের গল্প হলো আকাশের, লাল ঘরের গল্পটা হলো বিট্টুর, নীল ঘরের গল্পটা হলো রাহুল এবং সেজার, আর সবুজ ঘরের গল্পটা হলো আমাদের আল্লুর। দেখতে থাকুন, এদের প্রত্যেকের জীবনের গল্প একে অপরের সাথে এমন ভাবে মিশে যাবে যেটা আপনি ভাবতেও পারবেন না। তো চলুন যাওয়া যাক আকাশের কাছে। এখন ওপরে ওপরে যতই সে কমেডি করুক, ভেতরে ভেতরে সে খুবই চিন্তায় আছে, কারণ সেই দুর্ঘটনায় ওই হ্যাকার সহ সবাই আহত, অর্থাৎ তারা কেউ সাহায্য করতে পারবে না। আর ওদিকে শ্রুতি নিজেও খুব টেনশনে আছে, যদি কখনো তার ফিয়ন্সি এই ভাইরাল ভিডিও দেখে ফেলে তাহলে হয়তো তার আর বিয়ে হবে না। আবার অপরদিকে আলো পিঙ্কিকে নিয়ে সেই মেয়ের বাড়িটা খুঁজছে যার সাথে তার হাজবেন্ড সেই রাতটা কাটিয়েছিল। পাশাপাশি রাহুল এবং সেজা একটা ঘর ভাড়া করে এক রাতের মধ্যেই রক্তে মাখা সমস্ত টাকা পরিষ্কার করে একদম শুকিয়ে নেয় আর নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেয়। এবং সেদিকে বিট্টু নিজের একাকিত্বের জীবন সেই ঘরের মধ্যেই কাটাচ্ছে আর নিজের পরিবারের কথা চিন্তা করছে। হঠাৎ সে নিচে একটা ছোট্ট মেয়ের গলার আওয়াজ শুনতে পায়। আসলে এই ছোট্ট মেয়েটার বাসায় তাকে সঙ্গ দেওয়ার জন্য একটা কুকুর ছিল আর তার বাবা মা কখনোই কোনো বিষয়ের উপর গুরুত্ব দিত না, যার কারণে একদিন তাদের বাড়ির কাজের লোক চলে যাওয়ায় কুকুরের দেখাশোনা করার মানুষ আর পাওয়া যায়নি, তাই তাদের কুকুরটাকে বিক্রি করে দিতে হয়। মেয়েটার নাম মিন্নি। আজ অনেকদিন হয়ে যায় তার পোষা কুকুরকে সে দেখে না, তাই যার কাছে বিক্রি করা হয়েছে সেই খোঁজ লাগিয়ে সে কুকুরের সাথে দেখা করতে এসেছে। আর এই সমস্ত ঘটনা লক্ষ্য করে বিট্টু সেই ছোট্ট মেয়েটার সাথে পরিচিত হয়। বিট্টু তাকে বাবা মায়ের কথা জিজ্ঞাসা করে। মিন্নি জানায় তার বাবা মাকে নাকি কিডন্যাপ করা হয়েছে আর এক সুযোগে সে তাদের কিডন্যাপ করা সেই গাড়িটা থেকে পালিয়ে বের হতে পারলেও তার বাবা মা আর বের হতে পারেনি। এখন সে জানে না যে তার বাবা মা আসলে কোথায়। সবকিছু বুঝতে পেরে ছোট্ট বাচ্চাটার নিরাপত্তার জন্য সে তাকে নিজের ঘরে নিয়ে আসে। আসলে তাকে দেখে তার নিজের মেয়েটার কথা মনে পড়ে গিয়েছে, যাকে এখন পর্যন্ত সে দেখতেও পারেনি। তাই এই ছোট্ট মেয়েটার প্রতি তার এক আলাদা আবেগ জন্মে যায়। থেকে কেমন যেন রাহুলের মধ্যেও সেজার প্রতি এক আলাদা ভালো লাগা তৈরি হতে শুরু করেছে।
আর এদিকে আকাশের মধ্যেও তার এক্স গার্লফ্রেন্ডের প্রতি আবারও ভালোবাসা বাড়তে শুরু করেছে। এমনকি আল্লুর মধ্যেও পিঙ্কির জন্য আবারও আশা তৈরি হচ্ছে। লুডুর এই 4টি ঘর যেন আপন মনে নিজেদের রাস্তা দেখে নিতে শুরু করেছে। যেমন সকালে আকাশের কাছে শ্রেয়া চলে আসে সাহায্য চাইতে, তারা দুজনে পুলিশ স্টেশনে যায়, এফআইআর করে, আর থানা থেকে তাদের একটা ডিভাইস দেওয়া হয়। ডিভাইসের দ্বারা কোনো গুপ্ত জায়গায় ক্যামেরা লুকানো থাকলে সহজেই ধরা পড়বে, তাই তারা যেন সেই হোটেলে গিয়ে একবার সার্চ করে। এদিকে আলু এবং পিঙ্কি যখন সেই মেয়ের বাড়ি খুঁজে পায়, দেখা যায় ওই মেয়ে এবং ওই মেয়ের হাজবেন্ড দুজনেই তাদেরকে সাহায্য করার জন্য 40 লাখ টাকা চেয়ে বসে। উপায় না পেয়ে সেখান থেকে বের হতে হতে আলু তাকে জিজ্ঞাসা করে তার হাজবেন্ডের কি 40 লাখ টাকা ছিল নাকি। তখন সে বলে অনলি 4 লাখ টাকা আছে। এটা শুনে আলু তাকে কথা শোনাতে শুরু করে, আর পিঙ্কি যখনই কেঁদে দেয় তখনই আবার আলু গলে যায়। ওইদিকে বিট্টু সকালবেলা তার প্রাক্তন স্ত্রীর বাসায় আসে, আর সেখানে সে নিজের মেয়ের একটা ছবি খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও সেটা আর সে পায় না। আর তখনই তার প্রাক্তন স্ত্রী তাকে কথা শোনাতে শুরু করে, সবকিছু তার জন্যই হচ্ছে, কেন সে তার জীবনে এসেছিল। এসব কথা শুনে সে আবারও ফেরত চলে যায়। তখন রাস্তায় ভানু তাকে আটকায়, তার মাথায় 90 লাখ টাকার ঋণ। এই গুন্ডারা তাকে খুঁজে বেড়াচ্ছে। বিট্টুর কাছে সে সাহায্য চায়, যদি তাকে টাকার ব্যবস্থা করে দিতে সাহায্য করে তাহলে নাকি সে চিরকালের জন্য এখান থেকে চলে যাবে আর বিট্টুকে নিজের পরিবার ফিরিয়ে দেবে। কথাগুলো শুনে বিট্টু চলে যায়। বাসায় ফিরে গিয়ে বিট্টু মিন্নিকে বলে যে তাদেরকে নাকি পুলিশের কাছে যেতে হবে, তার বাবা মায়ের কিডন্যাপের কথা তাদেরকে বলতে হবে। কিন্তু তখন মিন্নি তাকে জানায় সেগুলো নাকি সে মিথ্যা কথা বলেছিল, তার বাবা মাকে আসলে কিডন্যাপ করা হয়নি। আসলে তার বাবা মা সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে, তাকে তারা কখনো সময় দিতে পারে না। সবসময় বোর্ডিং স্কুলে থাকতে থাকতে সে বিরক্ত হয়ে গিয়েছিল, তাই একদিন টিভিতে সিআইডি দেখে সে একটা প্ল্যান করে। সে ঘর থেকে পালিয়ে এসেছে এবং একটা লেটার ফেলে এসেছে যে তাকে কিডন্যাপ করা হয়েছে, যেন তার বাবা মা তাকে হারিয়ে তার মূল্য বুঝতে পারে। আর এটা শুনতে পেরে বিট্টু কিছুটা অবাক হয়ে যায়, কিন্তু তখনই তার মাথায় একটা প্ল্যান সেট করে ফেলে। সে মিন্নিকে অফার করে যে তাকে এসে অ্যাটেনশন পেতে সাহায্য করবে, সে তার বাবার কাছে ফোন দেবে এবং টাকা চাইবে। মিন্নি এতে রাজি হয়ে যায়। তাছাড়াও বিট্টুর সাথে তার একটা ভালোই সম্পর্ক তৈরি হয়ে গেছে। অপরদিকে জানা যায় সাত্তু সেই ঘটনায় পানিতে ফেলে দেওয়ার পরেও আসলে মারা যায়নি, তাকে সেখানকার জেলেরা উদ্ধার করেছে। আর যেই হসপিটালে তাকে নিয়ে আসা হয়েছে সেখানেই সেজা কাজ করে। সাত্তু তার হাত টেনে ধরে আর সেজা পড়ে যায় মহাবিপদে। ভাগ্য ভালো সাত্তু কথা বলতে পারছে না, কোনো রকমে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে সেজা পালাতে শুরু করে। সেখানকে সাত্তুর লোকেরা চলে আসলেও যেহেতু সে কথা বলতে পারছে না, তাই কাউকে সে কিছু বোঝাতেও পারে না, কিন্তু সে লিখে সবাইকে ঘটনা জানিয়ে দেয়। অর্থাৎ সেজা আর রাহুল এখন দুজনেই ফেসে গেল, তাদের পেছনে সাত্তুর লোকেরা পড়ে গেছে। আবার মিন্নির বাবা মা তাদের মেয়ে নিখোঁজ হওয়ার জন্য পুলিশের কাছে এফআইআর করেছিল। সেখানে একজন বিট্টুর সাথে সেই ছোট বাচ্চাকে দেখে পুলিশের কাছে জানিয়ে দিয়েছিল, সেজন্য তাদেরও দৌড়ের উপর থাকতে হচ্ছে। অপরদিকে শ্রুতি আর আকাশ সেই হোটেলটাতে পৌঁছে যায় যেখান থেকে তাদের ভিডিও লিক করা হয়েছিল। তারা সমস্ত জায়গা খুঁজতে শুরু করে যে ক্যামেরাটা কোথায় লাগানো আছে, কিন্তু এখানে কোনো ক্যামেরা নেই। তারা বুঝতেও পারছে না যে ভিডিওটা কোন হোটেল থেকে লিক করা হয়েছে, কারণ তারা ওই সময়টাতে ভ্যাকেশনে ছিল আর অনেকগুলো হোটেলেই তারা নিজেদের সময় কাটিয়েছে। তারা এক এক করে সবগুলো হোটেলে চেক করতে শুরু করে। মাঝখানে শ্রুতি তার ফিয়ন্সিকে মিথ্যা কথা বলেছে যে তার পরিবারে নাকি একটু ঝামেলা হয়েছে, বাবা মায়ের ঝগড়া চলছে, সেজন্য সে দেখা করতে পারছে না। আর যেহেতু আকাশ একজন ভয়েস ওভার আর্টিস্ট, সে ঝগড়ার বিষয়টাও ম্যানেজ করে নেয়। আর এভাবেই তারা এক হোটেল থেকে অন্য হোটেলে জার্নির উপরে আছে, কিন্তু প্রত্যেককেই এভাবে দৌড়ের উপর থাকতে থাকতে নিজেদের মধ্যে একটা আলাদা ঘনিষ্ঠতা তৈরি হয়ে গেছে। একদিকে আলু যেমন 40 লাখ টাকা জোগাড় করার জন্য বিভিন্ন সেটে অ্যাক্টিং করতে শুরু করেছে, এমনকি পিঙ্কি নিজেও তার অ্যাক্টিং এ সাহায্য করছে। আর একদিকে হসপিটালের সাত্তুর সাথে ওখানকার এক নার্সের আলাদা একটা সম্পর্ক তৈরি হতে শুরু করে। তারা যেন একে অপরের বন্ধুর মতো হয়ে গিয়েছে। তারা একসাথে বিড়ি খায়, অনেক গল্প গুজব করে। বলা যায় এই প্রথম সাত্তুর লাইফে একটা মনের মতো মানুষ এসেছে। একদিন সেই নার্স রোগীর সাথে এভাবে সিগারেট খাচ্ছিল বলে সিনিয়র ডক্টররা তাকে কিছু কথা শুনিয়ে দেয়, সেটা সাত্তুর হজম হয় না। এখন যেহেতু সে কিছুটা সুস্থ, তাই এক সুযোগে এসে সেই ডক্টর একদম দফারফা করে দেয়। আর পরের সময়টাতে নিজের লোকেদের ফোন দিয়ে যে করেই হোক রাহুল আর সেই নার্সটাকে অর্থাৎ সেজাকে খুঁজে বের করতে বলে। তবে মাঝখান দিয়ে সমস্যায় পড়ে যায় আলু আর পিঙ্কি, কারণ তাদেরকে অভিনয় করার নাম করে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কোনো অভিনয়ের সেট ছিল না। তাদেরকে মুরগি বানিয়ে সেখান থেকে টাকা হাতিয়ে নেওয়ার প্ল্যান ছিল সেই লোকেদের। তো সেখানে গন্ডগোল বেঁধে যাওয়ার কারণে একসময় গুলাগুলি শুরু হয় আর পিঙ্কির হাতেই সেখানে দুজনের মার্ডার হয়ে যায়, যার কারণে একসময় আলু টেনশনে পড়ে যায়। এমনকি যেখানে 60 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল সেখানে মাত্র 7 লাখ টাকা পেয়েছে। সেখানেও তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তবে কোন রকমে আলু নিজের কিছু জমানোর টাকা দিয়ে পিঙ্কির কিছু গয়নাগাটি দিয়ে 18 লাখ টাকা জমার ব্যবস্থা করে, আর সেটা নিয়েই সেই মেয়েটার কাছে যায়। বাকিটা নাকি সাক্ষী দেওয়ার পরে তার ব্যবস্থা করবে। কিন্তু দেখা যায় সেই মেয়েটা যেখানে এতদিন নিজের স্বামীর সাথে মিলে তাদের সাথে বাটপারি করছিল, আজকে সে টাকাগুলো পেয়ে নিজের হাজবেন্ডের সাথে বাটপারি করে অন্য আরেকটা ছেলের সাথে পালিয়ে যায়। এখন সেখানে তো আর কিছু করার রইল না, তার হাজবেন্ডকে ধরেও লাভ নেই, কারণ আসল সাক্ষী তো পালিয়ে গেল। মাঝখান দিয়ে তাদের সবগুলো টাকা নষ্ট হলো। অবশেষে আলো নিজের পকেট থেকে 50টা টাকা বের করে অটোওয়ালাকে দিয়ে বলে যেন সে পিঙ্কিকে নিজের বাড়িতে ছেড়ে দিয়ে আসে, আর নিজে ফকির হয়ে বসে পড়ে। যে বিষয়টা আবার পিঙ্কিকে ভাবিয়ে তোলে যে আলু তার জন্য কত কিছু করছে। আর এদিকে রাহুল এবং সেজা সাত্তুর লোকেদের থেকে এখনো পালিয়ে বেড়াচ্ছে। আবার যখন তাদের চোখের আড়াল হয় তখন তারা নিজেরা খুশি মতো চিল করছে, মানে তাদের লাইফটা চলছে এখন এক দৌড়াদৌড়ির উপরে। এভাবেই আরো
আরো একদিন তারা দুজন সাত্তুর লোকের সামনে পড়ে যায়, তাই কোনো রকম একটা বাইক পেয়ে দুজন পালাতে শুরু করে। আর মজার বিষয় হলো তারা যে রাস্তা দিয়ে পালাচ্ছিল সেই রাস্তা দিয়েই আকাশ এবং শ্রুতি পরের হোটেলে যাচ্ছিল, যেখানে দুজনেরই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। রাহুল এবং সেজা কিছুটা আহত হলেও এখন ব্যথার কথা চিন্তা করলে হবে না, তাই তারা দুজন শ্রেয়ার গাড়িতে উঠে যায় আর পেছনে গুন্ডাগুলো তাদেরকে তাড়া করতে শুরু করে। কিন্তু এভাবে টম এন্ড জেরি দৌড়াদৌড়ি হতে হতে কোনো এক সময় সেই গুন্ডাদের গাড়ি খুবই খারাপভাবে অ্যাক্সিডেন্ট করে। পাশাপাশি শ্রুতির গাড়িটাও রাস্তার পাশে আটকে গিয়ে নষ্ট হয়ে যায়, যার কারণে রাহুল এবং সেজা তাদেরকে ধন্যবাদ জানিয়ে পালাতে শুরু করে। আর মাঝখান দিয়ে শ্রুতি নিজের গাড়িটা হারালো, এখন তাদের তো কিছু করার নেই, তাই তারা বাসে করে রওনা দিয়ে দেয়। অপরদিকে রাহুল এবং সেজা তারাও পৌঁছে যায় সেই জায়গা থেকে কিছুটা দূরে একটা হোটেলে। সেখানে তারা নিজেদের জন্য একটা ভালো রুম দেখে বুক করে, কিন্তু তাদের কথাবার্তায় হোটেল মালিকের কেমন যেন একটু সন্দেহ হচ্ছিল। যাই হোক, ভেতরে তাদের ফুল এনজয়মেন্ট চলে, পাশাপাশি দুজনের সম্পর্কটাও ধীরে ধীরে গভীর হতে শুরু করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেই একই হোটেলে শ্রুতি এবং আকাশও নিজেদের রুম বুক করেছে। একসাথে থাকতে থাকতে ধীরে ধীরে শ্রুতি আর আকাশের মাঝেও আবার আগের মতো সম্পর্কটা তৈরি হতে শুরু করেছে। রাতের বেলায় তারা প্রত্যেকে সেখানে ড্রিঙ্ক করছিল। রাহুল সেজার জন্য একটা লাভ লেটার লিখতে গিয়েছে, কিন্তু ফেরত এসে সে দেখতে পায় সে অন্য একটা ছেলের সাথে সেখানে এনজয় করছে, যেটা তার মোটেও ভালো লাগে না। যার কারণে সেজাকে সে টেনে হিস্ট্রি আবার ঘরে নিয়ে আসে। সে রেগে বলে ওঠে, কি হয়েছে, সমস্যা কি তোমার? তুমি তো আমার হাজবেন্ড না, তাহলে তোমার সমস্যা কোথায়? যার কারণে রাহুল রেগে গিয়ে সে চিঠিটা তাকে ছুঁড়ে মেরে সেখান থেকে বেরিয়ে যায়। আর বাইরে আজকে রাহুল নিজেও শ্রুতিকে তার মনের কথা বলতে শুরু করে। তাকে নাকি সে কল্পনা করেছিল নিজের স্ত্রী হিসাবে, তাকে নিয়ে সে ঘুরে বেড়াবে, তাদের সম্পর্কটা হবে একটা বন্ধুর মতো। তখনই শ্রুতি তার ফিয়ন্সি সম্পর্কে বলতে শুরু করে সে কোটি টাকার মালিক, এমনকি বিয়ের পর তারা ইটালি চলে যাবে, তার এই আছে ওই আছে বলে সে আকাশকে জিজ্ঞাসা করে যে তার কি আছে, তাকে বিয়ে করলে সে আসলে কি পাবে, সে তো কখনো বড় লোক হতে পারবে না। এই বলে সে হাসতে শুরু করে। আসলে এই কথাগুলো সে মজার ছলে বলছিল, কিন্তু আকাশ ছিল সিরিয়াস। অপরদিকে বিট্টু মিন্নির বাবাকে কল দিয়ে 90 লাখ টাকা জোগাড় করার কথা বলে, না হলে নাকি সে তার মেয়েকে আর ফিরে পাবে না। এই বলে জায়গায় জায়গায় পালিয়ে থাকতে শুরু করে, কারণ আগেই দেখেছি পুলিশ তাদের পেছনে। তারা দুজনে বেশ অনেকটা জায়গা ঘুরেও ফেলেছে, তারা অনেক মানুষের সাথে থেকেছে, এমনকি তাদের দুজনের সম্পর্কটাও এখন অনেক গভীর। মিন্নিও তার বন্ধুর মতো হয়ে গেছে, কিন্তু বিট্টু যেই কয়বার তাকে দেখে ততবারে যেন তার নিজের মেয়ের কথা মনে পড়ে যায়। একদিন বিট্টু মিন্নিকে জিজ্ঞাসা করে যে তার বাবা মায়ের কথা কি তার একবারও মনে পড়ছে না, কিন্তু এবার সে জানায় তার অনেকবার মনে পড়েছে, তারা মনে হয় কান্নাকাটিও করছে। তখন বিট্টু তাকে জানায়, আগামীকাল যখন তোমার বাবা টাকা নিয়ে আসবে তখন আমি তোমাকে তার কাছে পাঠিয়ে দেব। কিন্তু মিন্নি প্রশ্ন করে টাকা কিভাবে বিট্টুর মেয়েকে তার কাছে ফিরিয়ে আনবে। তখন বিট্টু উদাহরণ দেয় যেভাবে তার পোষা কুকুরকে অন্য জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে, সেভাবেই তার মেয়েকেও অন্য একজন কেড়ে নিয়েছে। মিন্নিকে সে জিজ্ঞাসা করে, তুমি বলো তো, তোমার কাছে যদি টাকা থাকতো তাহলে তুমি তোমার কুকুরটাকে ফিরিয়ে আনতে না? তখন মিন্নি জানায় তার কাছে টাকা থাকলেও সে ফিরিয়ে আনতো না, কারণ তার পোষা কুকুরটা ওই ছেলেটার সাথেই খুব ভালো আছে, তার কাছে সে ফেরত আসতে চায় না। এটা শুনতে পেরে বিট্টু চুপ হয়ে যায়, এখন আর তার কিছু বলার থাকে না। অপরদিকে পিঙ্কির হাজবেন্ডকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। পিঙ্কি কান্নাকাটি করলেও সেখানে কিছুই করার থাকে না, কারণ তারা সাক্ষী জোগাড় করতে পারেনি। তখন তার পরিচিত একজন উকিল তাকে এমন ভাবে বলে যে এখন তাকে জেল ভেঙে বের করা ছাড়া কোনো উপায় নেই। এই কথা শুনে পিঙ্কি সোজা চলে যায় আল্লুর কাছে, যে করেই হোক তাকে বাঁচাতেই হবে। আর আল্লুকে তো আমরা চিনি, পিঙ্কি কোনো কথা বললেই হলো, সবসময় তাতে রাজি হয়ে যায়। তারপর তারা প্ল্যানিং করতে শুরু করে। প্ল্যান অনুযায়ী সেখানকার কনস্টেবলকে কিছু টাকা খাইয়ে আল্লু পিঙ্কির হাজবেন্ডের কাছে এক বিশেষ ওষুধ পাঠায়, আর সেই ওষুধ খাওয়ার পরে তার অবস্থা একদম খারাপ হয়ে যায়, যার কারণে তাকে জেলখানার কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে হসপিটালে ভর্তি করানো হয়। আর মজার বিষয় হলো তাকে যে কেবিনে ভর্তি করা হয়েছে সেই কেবিনেই সাত্তুও ছিল। সাত্তু নিজের পিঠ চুলকে দেওয়ার জন্য তাকে ডাক দেয় আর তাকে জিজ্ঞাসা করে কি অপরাধে তাকে জেলে নিয়েছিল। তখন সে জানায় বিন্দ্রার মার্ডার কেসে সে জেলে এসেছে। এটা শুনে সাত্তু হাসতে শুরু করে, কারণ ওই মার্ডার তো সে নিজেই করেছিল। পরদিন সকাল হয়, হঠাৎ হাসপাতালে গ্লাস ভেঙে একটা ক্রেন ঢুকে আসে, আর সেটার সাথে মান্নুর বেড বেঁধে দেওয়া হয়েছে। সবার বোঝে ওঠার আগেই সবকিছু হয়ে যাচ্ছে, আর মাঝখান দিয়ে সাত্তু মান্নুর বেডে উঠে পড়ে, কিন্তু পালিয়ে যাওয়ার সময় মান্নু তাকে লাথি মেরে ফেলে দেয়, অর্থাৎ আবারও তাকে ফিরে আসতে হয় সেই হসপিটালেই। অপরদিকে বিট্টুর কথা মতো মিন্নির বাবা 90 লাখ টাকা ভর্তি ব্যাগ একটা চলতি ট্রেন থেকে জায়গা মতো ফেলে দেয়, আর সেগুলোকে জোগাড় করে এবার মিন্নিকে জায়গা মতো রেখে আসতে হবে। তারা দুজন বেশ ভালোই সময় পার করছিল, দুজন একে অপরকে এখান থেকে বিদায় জানাতে শুরু করেছে। ঠিক তখনই সেখানে বিট্টুর উপর ফায়ার হয়, পুলিশ চলে এসেছে সেখানে। কিন্তু বিট্টুর অপরাধ জগৎ থেকে সরে গেলে কি হয়েছে, তার মধ্যে থাকা দক্ষতাগুলো এখন রয়ে গেছে যেগুলো তার আগে ছিল, যার কারণে মিন্নিকে সেখানে রেখে টাকাগুলো নিয়ে পুলিশের গাড়ি করে এসে পালিয়ে যায়। সেই টাকা দিয়ে বিট্টু চলে যায় ভানুর কাছে। ভানুর কোলে তার মেয়েকে দেখতে পেয়ে বিট্টু আবেগী হয়ে ওঠে, কিন্তু দেখা যায় তার মেয়ে তাকেই চেনে না, বরং ভানুকে এসে জড়িয়ে ধরে। আর বিট্টুকে দেখে উল্টো সে ভয় পাচ্ছে। তখনই তার মনে পড়ে যায় সেই কথাটা যেটা মিন্নি তাকে বলেছিল, যদি কারো সাথে সে ভালো থাকে তাহলে আমি কিভাবে তাকে ফিরিয়ে আনবো। সে বুঝে যায় এই পরিবারকে তার ফিরে পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, যার কারণে নিজের মেয়েকে শেষবারের মতো একটু ছুঁয়ে টাকাগুলো রেখে এসে চলে যায় অজানা এক উদ্দেশ্যে। অন্যদিকে শ্রুতি যখন ঘুম থেকে উঠে নিজেকে খালি গায়ে দেখতে পায় তখন সে বুঝে যায় গত রাতে আবারও আকাশের সাথে সে ইন্টিমেট হয়েছে। তার আর কিছুই মনে নেই, কারণ সে তখন নেশার মাঝে ছিল। আকাশ তাকে সামলায়, আর এবার যেন সিরিয়াস
ভাবেই আকাশ নিজের মনের কথা তাকে বলতে শুরু করে, কিন্তু শ্রুতি চুপ করতে বলে, কারণ কোনো না কোনো ভাবে শ্রুতি নিজেও এবার আকাশের প্রতি দুর্বল হতে শুরু করেছে। কিন্তু ছোট থেকেই তার একটা লক্ষ্য ছিল, সেটা হলো একজন ধনী স্বামী পাওয়া, যেটা আকাশ একবারেই না। সে চাইলেও আকাশকে ভালোবাসতে পারবে না, কারণ সে কখনোই তার মতো ধনী না। আকাশ তার সবগুলো ইচ্ছা কখনো পূরণ করতে পারবে না, এই বলেই সে চলে যায়। ঠিক তখনই আকাশ সেই ডিভাইসটা অন করলেই দেখতে পায় তাদের বিছানার পেছনেই লাগানো আছে একটা ক্যামেরা, আর সেই ক্যামেরাগুলো অপারেট করে এই টাকলা লোকটা। সে যখন তার টাক ঢেকে ফেলে তখন সে হয়ে যায় হোটেলের ম্যানেজার, আর যখন টাক বের করে তখন সে হয়ে যায় গোপন ভিডিওর ওস্তাদ। কিন্তু এবার তার টার্গেট আকাশ নয়, বরং সেজা আর রাহুল। সে জানতে পারে তাদের কাছে বিশাল টাকা আছে, তাই সে নিজের লুক চেঞ্জ করে তাদের ঘরে ঢুকে পড়ে আর সেজাকে জিম্মি করে সেই লকারের পাসওয়ার্ড দিতে বলে। কিন্তু অপরদিকে তখনই রাহুল ধরা পড়ে যায় সাত্তুর গুন্ডাদের কাছে, আর এই বিষয়টা যখন সাত্তু জানতে পারে সে ওই নার্সের গাড়ি নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে। অপরদিকে সাত্তুর লোকেরা সেই লকারের তালা ভাঙতে ব্যস্ত, আর সেজা এদিকে এখান থেকে পালিয়ে যেতে ব্যস্ত। পাশাপাশি আমরা আলুকেও দেখতে পাই, আলু পিঙ্কির হাজবেন্ডকে জেল থেকে প্ল্যানিং অনুযায়ী বের করে নেপালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছে। তারা পুরো পরিবার সেখান থেকে নেপাল চলে যাবে, সেখানে কেউ তাদেরকে জিজ্ঞাসা করতে আসবে না। কিন্তু পিঙ্কির হাজবেন্ড কেমন যেন বিরক্ত, আলুকে সে তেমন একটা পছন্দ করে না, কারণ আলু ছিল পিঙ্কির এক্স বয়ফ্রেন্ড। তবে তাদেরকে বিদায় জানানোর পর আলুর মন আবারও ভেঙে যায়। ওইদিকে শ্রুতি তার ফিয়ন্সিকে এতদিন মিথ্যা কথা বলে সময় চাইলেও আজকে হঠাৎ সেই হোটেলে সে পৌঁছে যায়। সে শ্রুতিকে জিজ্ঞাসা করে কেন সে এমন একটা বিপদে তাকে কিছুই বলেনি। শ্রুতিও ভয় পেয়ে আছে, কিন্তু তখন তার ফিয়ন্সি বলে সে তার অতীতকে মেনে নিয়েছে, তার অতীতকে তার ভুলে যাওয়া উচিত, এখান থেকে তার একটা নতুন জীবনে শুরু করবে। কিন্তু গত রাতেও কিন্তু আকাশের সাথে সে ইন্টিমেট হয়েছিল, যার কারণে শ্রুতির ফিয়ন্সির সাথে পরিচিত হতে গিয়ে আকাশ সেখানে একটু হেসে ফেলে। আর তখনই সেখানে সাত্তু পৌঁছে যায়, আকাশকে দেখতে পেয়েই সে সাথে সাথে চিনে ফেলে। কিন্তু এখন এদিকে তার সময় দেওয়ার মতো সময় নেই। সে ভেতরে গিয়ে দেখতে পায় তার লোকেরা লকার ভাঙার চেষ্টা করছে, আর পেছনে রাহুলকে দেখে সে এমন একটা মুচকি হাসি দেয় যেটা 2020 থেকে আজ পর্যন্ত একটা ভাইরাল মিম হিসেবে চলে আসছে। অপরদিকে পিঙ্কি এবং মান্নু ভালোই চলেই যাচ্ছিল, কিন্তু তারপরেই তাদের পেছনে পুলিশ লেগে যায়, আর কিছু পুলিশ চলে যায় সেই হোটেলে। তখন পালাতে পালাতে মানু পিঙ্কিকে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। এক জায়গায় সে কিছুটা পুলিশের চোখের আড়াল হয়। মানু তখন তাকে আরো কিছু উল্টাপাল্টা কথা বলে, কিন্তু তার মাথায় এটা নেই যে তাকে মুক্ত করতে পিঙ্কি আর আলু কতটা পরিশ্রম করেছে। মান্নু হিসু করার জন্য কিছুটা দূরে যায়, আর পিঙ্কিকে বলতে শুরু করে যে সে নাকি জানে যে আলু কেন তাকে এত সাহায্য করছে, হয়তোবা পিঙ্কি তার সাথে রাত কাটিয়েছে, তার বিনিময়ে আলু এত কিছু করেছে। এটা শুনতে পেয়ে পিঙ্কি এবার এতটাই রেগে যায় যে তার কাছে থাকা পিস্তলটা দিয়ে সে তার দিকে তাক করে বসে। আর মনে আছে একটা দুর্ঘটনায় সে এই পিস্তলটা পেয়েছিল, সেটা সে নিজের কাছেই রেখে দিয়েছিল। পিঙ্কি তার হাজবেন্ডের উপর গুলি চালিয়ে দেয়, কারণ সে বুঝে গিয়েছে তার হাজবেন্ড তাকে কখনোই ভালোবাসেনি, বরং এখনকার কথায় পিঙ্কি আর তার সাথে থাকতে চায় না। আর অপরদিকে সেই হোটেলে একদম হইচই বেঁধে গিয়েছে, সেখানে পুলিশ চলে এসেছে। পুলিশ তাদের উপর বন্দুক তাক করে রেখেছে, আর তারা পুলিশের উপর, আর বাকিরা বাকিদের উপর বন্দুক তাক করে আছে। কখন যে কি হয় কিছু বোঝা যাচ্ছে না। বলা যায় ঘটনা এখন এরকম যেখানে প্রত্যেকের গল্প এক জায়গায় থেমে গিয়েছে। হঠাৎ করেই সেখানে বিট্টু একটা গাড়ি নিয়ে পুরোটা হোটেল ভেঙে ভেতরে ঢুকে পড়ে, কারণ যেহেতু ছাত্রর কারণে সবকিছু হয়েছে, এখন সে ছাত্রকে আর বাঁচতে দেবে না, যার কারণে সেখানে গোলাগুলি শুরু হয়ে যায়। আকাশ শ্রুতিকে বাঁচিয়ে একটা কোনায় লুকিয়ে পড়ে, কিন্তু সেই শ্রুতি তার ফিয়ন্সির সাথে তার হাত ধরে আকাশকে ফেলেই সেখান থেকে পালিয়ে যায়। আর সেই ঘটনায় বিট্টু মারা যায়। ছাত্র তার এই খারাপ অবস্থায় একটা সুটকেস নিয়ে ফিরে আসে সেই নার্সের কাছে, আর তাকে বলে যেখানে যা টাকা আছে এগুলো দিয়ে তারা আর তার সন্তানেরা বসে বসে খেতে পারবে। কিন্তু গাড়ি থেকে বের হতেই আবারও সে একটা ট্রাকের ধাক্কা খায়। তবে পুরো মুভিতে এই লোকটা বারবার মরতে ধরলেও সবসময় সে বেঁচে ফিরেছে। এবারও সে কিভাবে যেন বেঁচে যায়, কিন্তু আজীবনের জন্য পঙ্গু হতে হয়। অপরদিকে পিঙ্কি আবারও ফিরে আসে সেই আল্লুর কাছে। এবার তার হাজবেন্ডকে বাঁচাতে নয়, বরং তার সাথেই তার বাকি জীবনটা সে কাটাতে চায়, যার কারণে আল্লু এতটা খুশি হয় যে তাকে বলে বোঝানো যাবে না। সেদিকে রাহুল মনে করেছিল হয়তোবা তার সমস্ত টাকাই সে হারিয়ে ফেলেছে, কিন্তু সে জানতো না সে যা একটা আলাদা জায়গায় তার বাকি টাকা লুকিয়ে রেখেছিল, অর্থাৎ এখানেও তাদের হ্যাপি এন্ডিং। এখন বাকি থাকে শুধুমাত্র আকাশ। একদিন সে নিজের ঘর থেকে বের হয়ে দেখতে পায় শ্রুতি তার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আজকে তার বিয়ে হবার কথা ছিল। তখন শ্রুতি তাকে জানায় বিয়ে নাকি ভেঙে গিয়েছে। এটা শুনে আকাশ হেসে ফেলে। তখন শ্রুতি তাকে একটা চড় দেয়, আর তাকে কিছু কন্ডিশন দেয় যে কয়েকটা শর্তে সে তাকে বিয়ে করবে। কিন্তু তার শর্ত বলার আগেই আকাশ সবকিছু মেনে নেয়। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়। যেভাবে লুডোর মাঝে সবাই সবসময় ঘরে ফিরতে পারে না, ঠিক এভাবেই এই গল্পেও একজন বাদ পড়ে যায়। তিনজনের হ্যাপি এন্ডিং হলেও বিট্টু পড়ে গিয়েছিল জীবনের ফাঁদে। সেখান থেকে সে আর কখনোই নিজের ঘরে ফিরতে পারেনি। যাই হোক, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। কথা হবে আবার পরের আরেকটা ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক।